হ্যালো মুভি লাভার্স, আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। কারা নামের একটি মেয়ের বাড়িতে তার বন্ধুরা নাইট পার্টি করতে আসে। অনেক ড্রিঙ্কস করার পর তাদের সাথে কি হয়েছে তাদের কিছুই মনে নেই। সকালবেলা উঠে দেখে কারা সেখানে উপস্থিত নেই। তারা সবাই পুলিশে ইনফর্ম করে। তারপর শুরু হয় ইনভেস্টিগেশন, কিন্তু কারার মা কাউকেই বিশ্বাস করতে পারছে না। তার মনের মধ্যে চলছে হিংসার আগুন। কিন্তু এরপর কি হলো? কারাই বা কোথায় হারিয়ে গেল? বা কারাকে কেউ কিডন্যাপ করলো? তাকে কি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে? সেটা জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে। এই মুভিটির নাম পেরেমপুয়ান বরগান মেরা, অর্থাৎ দ্য রেড ড্রেসড ওম্যান। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা। আর বন্ধুরা, প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কারা ও ডিন্ডা নামের দুটো মেয়েকে দেখি, যারা খুবই ভালো বন্ধু ছিল। তাদের আজকে ক্লাবে যাওয়ার প্ল্যান ছিল। কারা তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল। সে তার বয়ফ্রেন্ডকে বহুবার কল করেছে, কিন্তু সে তার ফোন ধরছে না। কারার মা কোনো একটি রিলেটিভের বাড়িতে গেছে, তাই তারা প্ল্যান করে লেট নাইট পার্টি করবে। এই জন্য কারা ডিন্ডাকে ভালো করে সাজিয়ে দেয়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুললেই দেখে তাদের কিছু বন্ধু তাদের কাছে এসেছে। আসলে ক্লাব পার্টি করতে অনেক খরচা, তাই জন্য তারা সবাই এখানে চলে এসেছে। তারা সব বন্ধুরা মিলে ঠিক করে তারা এখানেই পার্টি করবে। বন্ধুদের মধ্যে ছিল গেরি, রোসা আর মার্কো। এরা আবার উইষ্ণু নামের একটি ছেলেকে নিয়ে এসেছে। উইষ্ণু কারা ও ডিন্ডার ফ্রেন্ড নয়। যাই হোক বন্ধুরা, আমরা জানতে পারি গেরি আর রোসা একটা কাপল ছিল। তারা সবাই মিলে অনেক ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর কারার বয়ফ্রেন্ড পুত্রা তাকে ফোন করে, কিন্তু কারার রাগের মাথায় তার ফোনটা রিসিভ করে না। এরপর নেশার মধ্যে অনেকক্ষণ পার হয়ে যায়। সকালবেলায় ডিন্ডা চোখ খুলে দেখতে পায় আশেপাশে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন তার নেশা কেটে গিয়েছিল। এরপর সে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। তখনই সেখানে উইষ্ণু চলে আসে। সে ডিন্ডার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু ডিন্ডা তাকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে কারাকে ফোন করার চেষ্টা করে। কিন্তু কারাকে ফোনে না পেয়ে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন কারার মা ঘরে ঢোকে, তখন সে দেখে ঘরের দরজাটি খোলা ছিল এবং তার ঘরের সব জিনিসপত্র ওলট পালট করা ছিল, আর সেখানে মদের বোতলও রাখা ছিল। সে কারাকে ডাকতে থাকে, কিন্তু সেই ঘরে তার মেয়েকে সে খুঁজে পায় না। তিনি অবাক হয়ে যায়, কারণ বাড়িতে এর আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি। সে ভাবতে থাকে সে না থাকাকালীন এখানে কিছু তো একটা ঘটনা ঘটে গেছে। সে যখন বাথরুমে যায়, তখন সে দেখে শাওয়ারটি অন করা এবং বাথটাবে রক্ত লেগে, যার জন্য চিন্তিত হয়ে সে ডিন্ডাকে কল করে আর তাকে কারার ব্যাপারে জিজ্ঞাসা করে। ডিন্ডা এই কথাটা শুনে একটু অবাক হয়, কারণ সেদিন রাতে তার বন্ধুকে বাড়িতে না দেখতে পেয়ে সে ভেবেছিল সে হয়তো কোথাও গেছে এবং ঠিক চলে আসবে, কিন্তু সে তো এখনো ফেরেনি। মীরা মানে কারার মাকে বলার মতো তার কাছে কোনো উত্তর ছিল না। এইভাবেই কেটে গেল 1 মাস। কারাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর আমরা দেখতে পাই ডিন্ডা তার বন্ধু কারার মিসিং পোস্ট সারা শহরে লাগাচ্ছিল। যখন ডিন্ডা সেই পোস্টগুলো লাগাচ্ছিল, তখনই তার কাছে পুত্রা আসে, যে ডিন্ডাকে বলে কে জানে কারা হয়তো পালিয়ে গেছে, কারণ কারার মা খুবই স্ট্রিক্ট। কিন্তু ডিন্ডার সন্দেহ হয় পুত্রার ওপর। সে একটু পজিটিভ হওয়ার কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। ডিন্ডা এই কথাটা বিশ্বাস করতে পারে না যে কারা পালিয়ে গেছে। পুত্রা ডিন্ডাকে বলে যে সে কারাকে খুবই ভালোবাসতো, কিন্তু সে তাকে বাঁচাতে পারল না। আর সে ডিন্ডার থেকে জানতে চায় সেই দিন রাতে কি হয়েছিল। কিন্তু ডিন্ডা রেগে বলে যে সে পুলিশকে সব বলে দিয়েছে। এই কথাটি বলে সে সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে আমরা একজন চাইনিজ সামানকে দেখতে পাই। বন্ধুরা, সামান কথার অর্থ হলো
যাদেরকে আমরা পুরোহিত বা তান্ত্রিক বলে থাকি, যার কাছে কারার মা এসেছিল। কিন্তু চাইনিজ সামান কারার মাকে কাল আসতে বলে। তখনই কারার মা কাঁদতে কাঁদতে কারার ফটো দেখায় আর বলে সে এখন তার মেয়েকে খুঁজছে, যাকে সে খুঁজে পাচ্ছিল না। আসলে তার মা এটা জানতে এসেছিল যে তার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে। এরপর আমরা দেখি চাইনিজ সামান তার কথায় রাজি হয়ে যায় আর সে কারার ফটোটি নিয়ে একটি রিচুয়াল পারফর্ম করে, যেখানে তারা জানতে পারে কারা আর এই দুনিয়াতে নেই। একজন মা যে কিনা 1 মাস ধরে তার মেয়েকে খুঁজছে, তার সমস্ত আশা এক নিমিষে শেষ হয়ে গেল। এরপর আমরা ডিন্ডাকে দেখতে পাই, যে তার ছোট ভাই আরির সাথে থাকতো, কারণ তার বাবা মা অনেক দিন আগেই মারা গিয়েছিল। এই জন্যই সে এখন তার ভাইয়ের দেখাশোনা করে। রুমে আসলে তার ভাই একটা কেক নিয়ে এসে তাকে সারপ্রাইজ দেয়, কারণ আজ ডিন্ডার জন্মদিন। যখন তারা শুতে যায় তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো, যেমন করে বাবা আর মা চলে গিয়েছিল। তার উত্তরে ডিন্ডা বলে আমি কোথাও যাব না, আর বাবা মা তোমাকে ছেড়ে কোথাও যায়নি, তারা সব সময় তোমাকে দেখছে। এরপর তারা দুজনে শুয়ে পড়ে। পরের দিন ডিন্ডার কাছে মীরার কল আসে এবং মীরা বলে সে তার সাথে দেখা করতে চায়। ডিন্ডা যখন কারার মায়ের কাছে আসে তখন সে দেখে বাড়ির দরজা আগে থেকেই খোলা। ভিতরে প্রবেশ করলে একটি বাজে গন্ধ তার নাকে আসে। ঘরের অবস্থা খুব একটা ভালো না, ঘরের চারিদিকে নোংরা পড়ে আছে। মীরাকে দেখে মনে হচ্ছিল সে যেন অনেকদিন স্নান খাওয়া করেনি। ডিন্ডা দেখতে পায় মীরা কারার ছবির সামনে ধূপ জ্বালছে। ডিন্ডা বুঝতে পারে না মীরা কেন কারার ছবিতে ধূপ দিচ্ছে। ডিন্ডা মীরাকে জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন কারা বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আমরা এখনো পুলিশের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইনি। আশা করছি কারা এখনো বেঁচে আছে আর সে নিশ্চয়ই ফিরে আসবে। কথাটা শুনে মীরা তাকে কিছুই বলে না, শুধু তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মীরা আবারও তাকে জিজ্ঞাসা করে যে সেই দিন রাতে আসলে কি হয়েছিল আর কারা কোথায়? তুমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলে, তোমার তো জানার কথা সে কোথায় গেছে। তখন ডিন্ডা বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। মীরা এটা জানতো যে তার মেয়ে মারা গিয়েছে, কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা সে জানতো না। এরপর কারার মা পাগলের মতো ডিন্ডার পিছনে পড়ে যায়। সে রেগে গিয়ে তার রুমে চলে যায়। যখন ডিন্ডা তার কাছে যায় তখন সে দেখতে পায় কারার মা পুরোপুরি পাগল হয়ে গেছে আর সে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলছিল। তখনই মীরা ডিন্ডার দিকে তাকিয়ে বলে তোরা সবাই নরকে যাবি। এটা শুনে ডিন্ডা ভয় সেখান থেকে চলে যায় আর তাদের ঘরের দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এর পরের দিন সে যখন কাজে যাচ্ছিল তখনই সেই চাইনিজ সামানটি তাকে থামায় আর তাকে বলে যে তুমি কি জানো তোমার বন্ধুর সাথে কি হয়েছে? ডিন্ডা এই কথাটি শুনে চমকে যায়। সে ভাবে এই বুড়ি মহিলাটি কি বলছে এবং কোন বন্ধুর কথা বলছে। সেই সামানটি তাকে বলে যে তুমি কি সত্যি জানতে চাও আমি কোন বন্ধুর কথা বলছি? ডিন্ডা বলে না। এটার পরে সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে থাকা একটি আয়নায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। অন্যদিকে আমরা বিষ্ণুকে একটি অ্যাপার্টমেন্টে দেখতে পাই। যখন সে লিফটে করে উপরে যাচ্ছিল তখনই আমরা লিফটের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যে লাল ড্রেস পরেছিল। বিষ্ণু অতটা পাত্তা না দিয়ে লিফটে ঢুকে পড়ে। এরপর লিফটটি চলা শুরু করে আর 4th ফ্লোরে গিয়ে থেমে যায়, যেখানে আমরা সবাই সেই মহিলাটিকে দেখতে পাই। এরপর যখন লিফট 5th ফ্লোরে গিয়ে থামে তখন সেই মহিলাটি তার আরও কাছে চলে আসে আর ভয়তে তাড়াতাড়ি বিষ্ণু লিফটের দরজা বন্ধ করে দেয় এবং আবারও লিফটটা 6th ফ্লোরে গিয়ে থামে, যেখানে সেই মহিলাটি চিল্লাতে চিল্লাতে তার দিকেই আসতে থাকে। বন্ধুরা, এটা আসলে কার আত্মা ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর বিষ্ণু আবারও লিফটের দরজা বন্ধ করে দেয়। এখন লিফট দ্রুত গতিতে উপরে যাচ্ছিল আর লিফট একেবারে 9th ফ্লোরে গিয়ে থামে, যেখানে আমরা লিফটের ভিতরে একটি ছায়া দেখতে পাই যার ঘাড়টা ভেঙে ঝুলে আছে আর তার গায়ে পচন ধরেছে। যখন বিষ্ণু পালানোর চেষ্টা করে তখন সেই ছায়াটি তাকে লিফটের ভিতরে টেনে নেয়, যার ফলে বিষ্ণুর মাথাটা
লিফটের দরজায় আটকে যায়। আর লিফটটা ওপরে যাওয়ার ফলে বিষ্ণুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায় আর বিষ্ণু সেখানেই মারা যায়। আর এই সব কিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপরে আমরা ডিন্ডাকে দেখতে পাই যে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। সে তখন পাশের ঘরে তার ভাই কি করছে সেটা দেখতে যায়। আর সে দেখতে পায় তার ভাই বাথরুমে স্নান করছে। সাধারণত তার ভাই এত তাড়াতাড়ি স্নান করে না, তাই তার ভাইকে এত তাড়াতাড়ি স্নান করার কারণ জিজ্ঞাসা করলে তার ভাই তাকে কিছুই বলে না। তখনই বাথরুমের দরজা বাইরে থেকে আরি নক করে। ডিন্ডা ভাবতে থাকে তার ভাই যদি বাইরে থাকে তাহলে স্নান কে করছে। সে দেখতে পায় একটা হাত তার অপর দিক থেকে বেরিয়ে আসছে। এই পচা দেহটার কারণ নয়, বরং কারার ছিল। এটা দেখে ডিন্ডা এখান থেকে ছুটে বাইরে চলে যায়। বেলা স্কুল যাওয়ার সময় আরি ডিন্ডাকে জিজ্ঞাসা করে, তখন কি হয়েছিল তোমার, বললে না তো। তখনই আরি দেখতে পায় সেই চাইনিজ সামানটি তার দিকে একভাবে তাকিয়ে কিছু একটা দেখছে। ডিন্ডা তার ভাইকে তাকে দেখতে বারণ করে এগিয়ে গেলে দেখে আরি সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। এরপর ডিন্ডা তার ভাইকে টেনে নিয়ে স্কুল বাসে উঠে পড়ে। আরি তখন ডিন্ডাকে একটা ছোট্ট কাগজ দিয়ে বলে, ওই মহিলাটা আমাকে এটা দিয়ে বলল যে এটা তোমাদের কাছে রাখো, এটা নাকি আমাদের রক্ষা করবে। ডিন্ডা তার কথা এতটা পাত্তা দেয় না আর তার ভাইকে বলে সেই কাগজটা ফেলে দিতে। কিন্তু আরি সেই কাগজটা না ফেলে তার পকেটে ঢুকিয়ে নেয়। তখনই ডিন্ডার হোয়াটসঅ্যাপে বিষ্ণুর সেই সিসিটিভি ফুটেজটা আসে। ডিন্ডা সেই সিসিটিভি ফুটেজটা দেখেই চমকে যায়। সেদিন ডিন্ডা অফিসে না গিয়ে সোজা পুত্রার কাছে যায় আর তাকে সেই ভিডিওটি দেখিয়ে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো তাকে বলে। আর তাকে এটাও বলে যে আমার মনে হয় এগুলো সব কারার আত্মা করছে। কিন্তু পুত্রা এগুলো বিশ্বাস করে না। সে বলে, একবার ভেবে দেখেছো এইসব কথা যদি কারার মা জানতে পারেন তাহলে উনি কি ভাববেন। কিন্তু ডিন্ডা তখন বলে, এগুলো মানা সম্ভব নয়, কিন্তু তাও আমার তোমার সাহায্য চাই কারাকে খুঁজে বের করার জন্য। পুত্রা বলে, যাকে পুলিশই এখনো খুঁজে বের করতে পারেনি তাকে আমরা দুজন কি করে খুঁজে বের করব। অনেক কথার পর অবশেষে পুত্রা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন তারা বিষ্ণুর সেই ভিডিওটা মার্কোকেও দেখায়। আর এবার তার বন্ধুরা বুঝতে পেরে গেছিল কারা তার প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছে। এরপরে ডিন্ডা জিজ্ঞাসা করে, সেই রাতে কি হয়েছিল সেটা তোরা জানিস কিন্তু আমাকে বলছিস না। তারা সবাই একই কথা বলে যে তারা কারাকে দেখেনি। এখন ডিন্ডা চলে যাওয়ার পর তারা সবাই একে একে সেখান থেকে চলে যায়। এই সব কথা শুনে রোজা তার বয়ফ্রেন্ডকে তার সাথে তার ঘরে থাকতে বলে, কারণ রোজার ঘরে কেউ ছিল না। এরপর ডিন্ডাকে তার ঘরে আসতে দেখা যায়, যেখানে সে আবার সেই আত্মাটিকে দেখতে পায়। কিন্তু সেই ব্যাপারটা অতটা পাত্তা না দিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গেরি আর রোসা গাড়িতে করে যাচ্ছিল। তখনই তাদের গাড়ির সামনে কেউ একজন চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর গেরি বাইরে গিয়ে দেখে দূরে কেউ যেন একজন পড়ে রয়েছে। গেরি তার দিকে গেলে হঠাৎ ওই পড়ে থাকা মৃত বডিটি উঠে দাঁড়ায়। আর এটা ছিল সেই লাল ড্রেস পরা মহিলাটা। সে গেরির দিকে ভয়ানকভাবে এগিয়ে আসলে সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে রোসাকে নিয়ে পালায়। এরপরে আমরা দেখতে পাই তার কাছে রোসার কল আসে আর সে বলে গেরি তাকে সেই জায়গায় রেখে চলে এসেছে। কিন্তু গেরি তো রোসাকে গাড়িতে বসালো। এরপর গেরি ভয় পেয়ে যখন তার পাশের সিটটা দেখে তখন সে দেখতে পায় সেখানে রোসা নয়, বরং সেই আত্মাটি বসেছিল। সে তাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আর তখনই একটি গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। সিন শিফট হলে আমরা ডিন্ডা আর তার ভাইকে দেখতে পাই। ডিন্ডা ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার ভাই জেগেছিল, কারণ বাইরে কিছু একটা আওয়াজ হচ্ছিল। সে যখন দেখতে যায় যে ব্যাপারটা কি হচ্ছে, এত শব্দ হচ্ছে কোথা থেকে, তখন সে দেখতে পায় অ্যাপার্টমেন্টের বারান্দায় কেউ যেন দাঁড়িয়ে আছে আর তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তখনই সে ভয় দৌড়ে তাদের ঘরের দরজার সামনে চলে আসে আর ডিন্ডাকে ডাকতে থাকে, কিন্তু দরজা খোলে না। এই জন্য সে অন্যদিকে দৌড়াতে থাকে। সে তার দিদিকে খুঁজে না পেয়ে আবারও সেই একই জায়গায় ফিরে এসে দেখে তার দিদি সেখানেই রয়েছে। এরপর তারা ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়,
কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাই এটি ডিন্ডা ছিল না, বরং সেই আত্মাটি ছিল যে আরির উপরে আক্রমণ করে দেয়। আর তখনই তার ভাইয়ের চিৎকার শুনে ডিন্ডা ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে তার ভাইয়ের চিৎকারের শব্দ শুনে সেখানে এসে দেখে তার ভাইকে কেউ হাওয়াতে ভাসিয়ে রেখেছিল। আর ডিন্ডা তার ভাইয়ের কাছে এলেই সে নিচে পড়ে যায়। তখনই কেউ একজন তাদের দরজা নক করে, কিন্তু তার ভাই দরজাটি খুলতে মানা করে। কিন্তু ডিন্ডা দরজাটি খুলতেই দেখে সেখানে রোষা দাঁড়িয়ে আছে। রোষা তাকে সব কথা বলে। ডিন্ডা জিজ্ঞাসা করে ওদের গাড়ির সাথে যার অ্যাক্সিডেন্ট হয় সে কোনো রেড ড্রেস পরেছিল কিনা, কারণ লাস্টবার কারাকে তারা রেড ড্রেস পরে দেখেছিল, যেটা প্রমাণ করছে এটাই কারার আত্মা। কিন্তু রোষা বুঝে পায় না তারা কি ভুল করেছে। কারা গেরিকেই বা কেন মারলো? তারা তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। রোষা তখন খুবই ভয় পাচ্ছিল। এরপর ডিন্ডার টেবিলের উপর রাখা সেই কাগজটির ওপর চোখ যায়, যেই কাগজটা সেই চাইনিজ সামানটি আরিকে দিয়েছিল। এই জন্য পরের দিন ডিন্ডা, রোষা আর পুত্রা তারা সবাই সেই চাইনিজ সামানটির কাছে যাবে বলে রেডি হয়। কিন্তু তাদের সাথে মার্কো আসে না। এই জন্য পুত্রা তাকে কল করে, কিন্তু তাকে তারা ফোনে পায় না। এই জন্য তারা সবাই সেই চাইনিজ সামানটির কাছে চলে যায়। তো যাই হোক, ভিতরে এসে রিচুয়াল শুরু করলে সামানটি তাদেরকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করে। তখনই তারা কারার ছবি দেখাতে সেই সামানটি তাকে একবারেই চিনে ফেলে। এতে ওরা প্রচণ্ড অবাক হয়ে যায়। সামানটি এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারে। এরপর সেই সামানটি পুরনো একটি চাইনিজ ম্যানুস্ক্রিপ্ট বের করে জিজ্ঞাসা করে, তোমরা কেউ হংগুয়ের কথা শুনেছ? কথিত আছে প্রাচীন চাইনিজ প্রথার এক ব্ল্যাক ম্যাজিক অনুযায়ী যখন কোনো মহিলা রেড ড্রেস পরে কারোর জন্য আত্মহত্যা করে তখন তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। আর যতক্ষণ না তার প্রতিশোধ পূরণ হয় ততক্ষণ সে থামবে না। তাই যেমন করেই হোক তোমাদের কারার বডি খুঁজে পুড়িয়ে দিতে হবে। কিন্তু তারা জানতো না কারার বডি কোথায় আছে। তখনই সেই চাইনিজ সামানটি বলে, আমি তোমাদেরকে কারার বডিটাকে খুঁজতে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। এরপর সেই সামানটি জিজ্ঞাসা করে তার সবচেয়ে কাছের মানুষ কে ছিল। আর আমরা জানি কারার সবচেয়ে কাছের মানুষ ছিল তার বেস্ট ফ্রেন্ড ডিন্ডা। এই জন্য ডিন্ডা সেই সামানটির সাথে রিচুয়াল করতে শুরু করে। এই রিচুয়ালটা করার কারণে ডিন্ডা একটা অন্ধকার জায়গায় গিয়ে পৌঁছায়। এটাকে আমরা অ্যাস্ট্রাল প্রজেকশনও বলতে পারি। আসলে ডিন্ডা একটি অলৌকিক এবং ভয়ঙ্কর জগতে চলে গিয়েছিল। সেখানে প্রবেশ করলে ডিন্ডা একটি ঝাপসা ভীষণ দেখতে পায়। প্রথমে দেখে কারাকে কেউ শারীরিক অত্যাচার করছে, এর সাথে কারোর জলে ভাসতে থাকা বডি আর সেই রেড ড্রেস পরা আত্মাটিকে দেখতে পায়। এই ভীষণ থেকে বেরিয়ে আসতেই দেখে সেই সামানটি পজেস্ট হয়ে তাদের ওপর আক্রমণ করে। সেই আত্মাটি রোসার উপর হামলা করে দেয় এবং তার পিঠে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে। বেশি কিছু হওয়ার আগে ডিন্ডা তাকে বাঁচিয়ে নেয়। এরপর ডিন্ডা যখন ভাবে সব ঠিকঠাক হয়ে গেছে তখনই সেই সামানটি ওপর থেকে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে। ডিন্ডা লক্ষ্য করে সেই সামানটি কিছু বলতে চায়। ডিন্ডা একটু ভালো করে শুনলে বুঝতে পারে সে বলছে ওয়্যার ইট অল স্টার্টেড। কথাটা শেষ করতে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়লেই পিছন থেকে পুত্রা এসে বাঁচানোর চেষ্টা করলে সেই সামানটি পুত্রাকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মারে। আর পুত্রা নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নিলেও সেই সামানটি উপর থেকে নিচে পড়ে যায়। আসলে সেই আত্মাটি চাইনিজ সামানটির ভিতরে চলে এসেছিল। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। পুলিশ তাদেরকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডিন্ডা পুত্রাকে বলে যে তাদেরকে কারার অ্যাপার্টমেন্টে যেতে হবে, কারণ সেই চাইনিজ সামানটি ডিন্ডাকে বলেছিল যে যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল সেখানেই এই সব কিছু শেষ হবে। এই জন্যই তাদেরকে সেই জায়গাটিতে যেতে হবে। ডিন্ডা মনে করত কারার বডি সেই অ্যাপার্টমেন্টেই রয়েছে। এ ব্যাপারে পুত্রা রাজি ছিল না, কারণ যেখানে পুলিশ কিছু করতে পারেনি সেখানে তারা কি করবে। কিন্তু ডিন্ডা ছাড়ার পাত্রী ছিল না, কারণ সে যদি মরে যায় তাহলে তার ভাইকে কে দেখবে। ডিন্ডা এত তাড়াতাড়ি মরতে চায় না। তাই এত বলার পরে পুত্রা যেতে রাজি হলে তারা দুজন কারার ফ্ল্যাটে গিয়ে দেখে তার ঘরের দরজা আজও খোলা। ভিতরে গুটগুটে অন্ধকার আর পচা গন্ধ নাকে আসছে। ডিন্ডা টর্চ নিয়ে এইদিক ওইদিক দেখতে দেখতে সেই ঘরটির মধ্যে ঢোকে।
যেখানে সেই দিন কারার মা ছুরি নিয়ে পাগলের মতো বিহেভিয়ার করছিল। কিন্তু ভিতরে ঢুকে যেটা দেখলো সেটা তারা কল্পনাই করেনি, কারণ সিলিং ফ্যানের সাথে ঝুলছে একটা পচা গলা দেহ, যেটা আর কেউ না বরং সেটা কারার মা ছিল, এবং সে ওই লাল ড্রেসটাই পরেছিল। আর এখানে আসে একটা টুইস্ট, যে এখনো পর্যন্ত তাদের সবাইকে মারছিল সেটা কারা ছিল না, বরং তার মা মীরা ছিল। এটা দেখে ডিন্ডা অনেক কাঁদতে থাকে। এরপর তারা সবাই মিলে কারার মায়ের অন্তিম সংস্কার করে। এখানে তারা বিশ্বাস করে যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর যখন ডিন্ডা আর পুত্রা গাড়িতে একসাথে যাচ্ছিল, তখনই ডিন্ডা পুত্রাকে একটি হার দেয়, যেটা কারার ছিল। এটার সেকেন্ড হাফ থাকতো পুত্রার গলায়, কিন্তু সেটা এখন নেই। ডিন্ডা তাকে জিজ্ঞাসা করলে জানায় কারার মৃত্যুর পর সে ওটা বাড়িতেই রেখে দিয়েছে। তখন পুত্রা বলে সেই দিন রাতে যদি সে থাকতো তাহলে এইসব কিছুই হতো না। কিন্তু ডিন্ডা তখন তাকে বলে এতে তাদের কোনো দোষ নেই। এরপর পুত্রা তাকে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে কি হয়েছিল, আর তখনই ডিন্ডার সেই চাইনিজ সামানটির কথা মনে পড়ে, যেখানে সে ওই ভীষণে কারাকে সাহায্যের জন্য চিল্লাতে দেখেছিল। এরপর আবার পুত্রা তাকে জিজ্ঞাসা করে যে তারপর সে কি দেখলো, আর এখানে ডিন্ডা সব থেকে বড় সত্যি কথাটা বলে। ডিন্ডা বলে যে সে দেখেছিল মার্কো কারার সাথে জবরদস্তি করছিল, কিন্তু এরপরে কি হয়েছে সেটা তার কাছে পরিষ্কার ছিল না। এই কথাগুলো শুনে পুত্রা খুবই ভেঙে পড়ে। কিন্তু এখনো প্রশ্ন থেকে যাচ্ছে যে কারার বডি কোথায়। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ডিন্ডা রোসাকে ফোন করে, আর যখন রোসা ফোনটা ওঠাতে যায় তখন সে দেখতে পায় ডিন্ডা নয় বরং কারা ফোন করেছে। এটা দেখে সে ভয় ফোনটা ছুঁড়ে ফেলতেই কেউ একজন তাকে উপর থেকে চেপে ধরে বিছানাটা উল্টো দিকে ঘোরাতে শুরু করে। রোসা উপরে তাকাতেই দেখে সেই রেড ড্রেস পরা মহিলা অর্থাৎ মীরা। সে বিছানা উল্টো করে ঘুরিয়ে রোসার কোমর ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ডিন্ডা তার ভাইকে ডাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। যখন সে তার ভাইকে খুঁজতে বাথরুমে যায় তখন নিজে থেকেই দরজাটি বন্ধ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেই রেড ড্রেস পরা আত্মাটি ডিন্ডাকে বাথটাবে ফেলে দেয়। তার সব থেকে বেশি রাগ ডিন্ডার উপরেই। সে অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু সে পারে না। এরই মধ্যে ভালো করে দেখলে আমরা বুঝতে পারি মীরা আরিকে পজেস্ট করেছে। ডিন্ডা কোনো রকমে তাকে ঠেলে সরিয়ে দিলে আরি তাকে বেসিন দিয়ে মারতে আসলে ডিন্ডা তাকে জড়িয়ে চেপে ধরে। এইভাবেই কিছুক্ষণ থাকার পর হঠাৎ আরি শান্ত হয়। এরা ভেবেছিল মীরাকে সৎকার করার পর সবকিছু শান্ত হয়ে যাবে, কিন্তু তাহলে এটা কিভাবে হচ্ছে। ভয় পেয়ে সে পুত্রাকে ফোন করে বলে তাদের যেভাবেই হোক কারার বডি খুঁজে বের করতেই হবে, এবং সে নিজেই কারার অ্যাপার্টমেন্টে চলে যায় আর সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। রান্নাঘরের কলটা অন করতেই দেখে কিছুটা জল পড়ার পর লক্ষ্য করে কলের ঠিক মুখে এক গোছা চুল আটকে রয়েছে। এইবার ডিন্ডার সন্দেহ আরো বেড়ে যায়। উপরের দিকে তাকালে খেয়াল করে ঠিক মানুষ আকৃতির একটা দাগ। আর দেরি না করে সোজা সেই ফ্ল্যাটের একদম ছাদে পৌঁছায়, এবং যখন সে ট্যাঙ্কির ঢাকনাটা খোলে তখনই তার নাকে একটি পচা গন্ধ আসে। যেটা ভেবেছিল সেটাই সত্যি হলো। এর মধ্যে ভাসছে পচে ফুলে ওঠা কারার মৃতদেহ। চিৎকার করে কেঁদে ওঠে ডিন্ডা। ইতিমধ্যে পুত্রা সেখানে চলে আসলে তাকে ডেকে দেখাতেই যাবে, তখনই ডিন্ডা পুত্রার নেকলেসটা খুঁজে পায়। আর তার একটু অবাক লাগে, কারণ পুত্রা তাকে বলেছিল তার নেকলেসটা ঘরে রয়েছে। তাহলে এই নেকলেসটা কারার হাতে এলো কি করে। আর তখনই পুত্রা ডিন্ডার মাথায় আঘাত করে ট্যাঙ্কের ভিতরে ফেলে ট্যাঙ্কের ঢাকনা আটকে দেয়। ডিন্ডা এখন সবকিছু বুঝতে পারছে। আর এখানেই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে সেই দিন রাতে মার্কো কারার সাথে জবরদস্তি করার পরে যখন কারা বাথরুমে বসে কাঁদছিল তখন সেখানে পুত্রা আসে, যে তার এরকম অবস্থা দেখে চলে যাচ্ছিল। কিন্তু কারা তাকে ধরে ফেলে আর পুত্রা কারাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে কারার মাথাটা বাথটাবে ঠুকে যায় আর সে সেখানেই মারা যায়। ঠেলে দেওয়ার সময় পুত্রার গলার নেকলেসটা ছিঁড়ে কারার হাতে চলে এসেছিল। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। ডিন্ডা যখন ট্যাঙ্কির দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছিল তখন সেখানে মার্কো আসে। সে ডিন্ডাকে বাঁচাতে চাইলে পুত্রা বলে মার্কো তার গার্লফ্রেন্ডের সাথে এরকম করেছে বলেই কারা এবং তার বন্ধুকে আজ মরতে হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা কিছুই মার্কো বুঝতে পারে না।
নিজের দোষ স্বীকার না করে অন্যকে মেরে তাদের সাজা দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? ইতিমধ্যেই ডিন্ডা চিৎকার করে বলে, পুত্রা খুনটাকে এমনভাবে সাজিয়েছে যাতে সব দোষ তোমার উপরে আসবে। মার্কো ভেবে পায় না সে কি বলতে চাইছে। আর এইখানেই আসে আরও একটা টুইস্ট। আসলে সেই রাতে যখন কারার মৃত্যু হয় তখন পুত্রের সমস্ত দোষ নিজের ওপর থেকে সরানোর জন্য কারার বডি এনে মার্কোর পাশে শুয়ে রাখে। আর নেশাগ্রস্ত হওয়ার কারণে মার্কো এই সব কিছুই জানতে পারে না। এর কিছুক্ষণ পরেই পুত্রা নিজের খেলা শুরু করে। মার্কো ঘুম থেকে উঠলে দেখে কারা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর তখনই পুত্রা সেখানে প্রবেশ করলে পুরো দোষ গিয়ে পড়ে মার্কোর ওপর। পুত্রা পুলিশ ডাকতে গেলে মার্কো তাকে বাধা দেয়। আর সেই সুযোগে পুত্রা প্ল্যান অনুযায়ী সবকিছু নাটক করে। অবশেষে এই খুন চাপা দেওয়ার জন্য কারার বডি ফ্ল্যাটের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। মার্কো বুঝতে পারে পুত্রা তাকে কিভাবে বোকা বানিয়েছে, তাই ওদের মধ্যে মারপিট লাগে। সে পুত্রাকে আহত করে ডিন্ডাকে বাঁচাতে গেলে পুত্রা পিছন থেকে মার্কোকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। আর মার্কো সেখানেই মারা যায়। অবশেষে খুনের প্রমাণ মেটানোর জন্য মার্কোর বডি ট্যাঙ্কে লুকোতে গেলে ট্যাঙ্ক ফাটিয়ে বেরিয়ে আসে পজেস্ট ডিন্ডা। পুত্রা পালানোর চেষ্টা করলে ডিন্ডা তার পা দরজায় আটকে ভেঙে ফেলে। এরপর পাশে পড়ে থাকা লোহার টুকরোটা পুত্রার বুকে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে যখন পুত্রা নিজেকে সামলাতে ব্যস্ত তখনই ডিন্ডার ভেতর থেকে কারার আত্মা বেরিয়ে আসে। আর এই সুযোগে পুত্রা লোহার টুকরোটা বের করে ডিন্ডার পেটে ঢুকিয়ে ওর গলা লক্ষ্য করে দ্বিতীয়বার অ্যাটাক করতেই যাবে তখনই পিছন থেকে একটা হাত পুত্রাকে জড়িয়ে ধরে। তখন পুত্রা বুঝতে পারে এটা আর অন্য কেউ নয়, বরং তার গার্লফ্রেন্ড কারা। এরপর কারা পুত্রাকে জড়িয়ে ধরে ছাদের উপর থেকে ঝাঁপ মারে। আর পুত্রা সেখানেই মারা যায়। এবং এই ঘটনার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অল্প বয়সে মেয়েটার মৃত্যু তো হলোই, সাথে মীরা তার নিষ্পাপ মেয়ের জন্য মরল। মায়ের মমতা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধে সবাইকে মেরে ফেলেছিল। শেষে কারারও অন্তিম সংস্কার করে দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই সেই চাইনিজ সামানটিও বেঁচে ছিল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।